আমার প্রিয় দেশবাসী, নমস্কার। বর্ষার এই মরশুমে প্রাকৃতিক নানা বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে। গত কয়েক সপ্তাহে আমরা বন্যা এবং ভূমিধসের সংকট প্রত্যক্ষ করেছি। কোথাও ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়েছে, কোথাও ডুবে গিয়েছে চাষের ক্ষেত, হারিয়ে গিয়েছে পরিবারের পর পরিবার, জলের প্রবল তোড়ে ভেসে গিয়েছে সেতু, রাস্তা ধ্বংস হয়েছে, মানুষের জীবন বাঁধা পড়েছে সংকটে। এইসব ঘটনা ব্যথিত করেছে প্রত্যেক ভারতীয়কে। যেসব পরিবার নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের যন্ত্রণা আমাদের প্রত্যেকের যন্ত্রণা। যেখানেই সংকট এসেছে, সেখানে মানুষকে বাঁচানোর জন্য আমাদের এনডিআরএফ, এসডিআরএফ এর জওয়ানরা, অন্যান্য নিরাপত্তা বাহিনী সকলে দিনরাত কাজ করেছে। জওয়ানরা প্রযুক্তির সাহায্য নিয়েছে। থার্মাল ক্যামেরা, লাইভ ডিটেক্টর, স্নিফার ডগ আর ড্রোনের নজরদারি, এমন অনেক আধুনিক উপকরণের সাহায্য নিয়ে ত্রাণ কাজে গতি আনার পূর্ণ প্রয়াস করা হয়েছে। এই সময় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, আহতদের এয়ারলিফট করে নিয়ে আসা হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের পর্বে সহায়ক হয়ে আবির্ভূত হয়েছে সেনাবাহিনী। স্থানীয় মানুষ, সামাজিক কর্মকর্তা, ডাক্তার, প্রশাসন সংকটের এই সময়ে সবাই যথাসাধ্য চেষ্টা করেছে। আমি সেই সব নাগরিকদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, যাঁরা এই কঠিন সময়ে মানবিকতাকে স্থান দিয়েছেন সবার উপরে। আমার প্রিয় দেশবাসী, বন্যা আর বর্ষার এই ধ্বংসলীলার মাঝে জম্মু কাশ্মীর দুটো বড় সাফল্য অর্জন করেছে। এই ব্যাপারে খুব বেশি মানুষ নজর দেননি, কিন্তু যখন আপনি জানবেন সেগুলো সম্পর্কে, তখন খুব ভালো লাগবে আপনার। জম্মু কাশ্মীরের পুলওয়ামার এক স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে পুলওয়ামার প্রথম দিবারাত্রিব্যাপী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আগে এটা হওয়া অসম্ভব ছিল, কিন্তু এখন আমার দেশ বদলাচ্ছে। এই ম্যাচ রয়্যাল প্রিমিয়ার লিগের অংশ, যেখানে জম্মু কাশ্মীরের আলাদা আলাদা দল খেলছে। এত মানুষ, বিশেষ করে তরুণরা, পুলওয়ামাতে রাতের সময় হাজারে হাজারে ক্রিকেট উপভোগ করছে। এই দৃশ্য সত্যি অনুপম। বন্ধুরা, অন্য যে উদ্যোগ দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে দেশে প্রথমবার অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল। আর সেটাও শ্রীনগরের ডাল হ্রদে হয়েছে। সত্যি, এমন উৎসব আয়োজনের জন্য কত সুন্দর জায়গা এটা। এর উদ্দেশ্য জম্মু কাশ্মীরে ওয়াটার স্পোর্টসকে আরও জনপ্রিয় করে তোলা। এখানে গোটা ভারতের ৮০০রও বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেন। পিছিয়ে ছিলেন না মহিলা অ্যাথলিটরাও। তাঁদের অংশগ্রহণও পুরুষ অ্যাথলিটদের মোটামুটি সমান ছিল। আমি সেই সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই যাঁরা এতে অংশ নিয়েছেন। বিশেষ অভিনন্দন মধ্যপ্রদেশকে, যারা সবথেকে বেশি পদক জিতেছে। তারপরে স্থান ছিল হরিয়ানা এবং ওড়িশার। জম্মু কাশ্মীরের সরকার এবং সেখানকার স্থানীয় মানুষজনের আত্মীয়তা এবং অতিথি আপ্যায়নের আমি প্রভূত প্রশংসা করছি। বন্ধুরা, এই উদ্যোগ থেকে পাওয়া অভিজ্ঞতাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি ভেবেছি যে এমন দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলবো আমি, যাঁরা এতে অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে একজন ওড়িশার রশ্মিতা সাহু, আর দ্বিতীয়জন শ্রীনগরের মহসিন আলী। আসুন শুনি তাঁরা কি বলছেন। রশ্মিতাজি, নমস্কার। নমস্কার স্যার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ স্যার। রশ্মিতাজি, সবার প্রথমে খেলাধুলার ক্ষেত্রে আপনার সাফল্যের জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। রশ্মিতাজি, আমাদের শ্রোতারা আপনার সম্বন্ধে এবং খেলাধুলার সাফল্যের কথা জানার জন্য আগ্রহী। আমিও উদ্গ্রীব হয়ে আছি। আপনি বলুন। স্যার, আমি রশ্মিতা সাহু, ওড়িশার অধিবাসী। আমি ক্যানোয়িং খেলোয়াড়। আমি ২০১৭ সাল থেকে ক্যানোয়িং শুরু করি। আমি জাতীয় স্তরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করেছি। আমি মোট ৪১টি পদক পেয়েছি, তার মধ্যে ১৩টি সোনা, ১৪টি রূপো এবং ১৪টি ব্রোঞ্জ পদক। এই খেলার প্রতি আপনার আগ্রহ কিভাবে হলো?
কে আপনাকে সর্বপ্রথম এই বিষয়ে উৎসাহিত করেছে? আপনাদের পরিবারে কি খেলাধুলার পরিবেশ আছে? না স্যার, আমি যে গ্রামে থাকি সেখানে খেলার তেমন কোনো পরিবেশ ছিল না। এখানে নদীতে বোটিং হচ্ছিল, আমি সাঁতার কাটতে গিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে সাঁতার কাটছিলাম। তখন ক্যানোয়িং কায়াকিংয়ের একটি নৌকা যাচ্ছিল। আমি এটার ব্যাপারে কিছুই জানতাম না। আমি এক বন্ধুকে জিজ্ঞাসা করি এটা কি। ও বলল যে জগৎপুরের সাই স্পোর্টস সেন্টার আছে, ওখানে এই খেলার অনুশীলন হয়। আমিও ওখানে যাচ্ছি। ব্যাপারটা আমার বেশ আকর্ষণীয় মনে হলো। আমি জানতাম না বাচ্চারা জলে কিভাবে বোটিং করে। আমি ওকে বললাম যে আমিও যাব। কিভাবে যাব সেটা বল। তখন ও বলল যে ওখানে গিয়ে কথা বল। আমি তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে বাবাকে বললাম যে আমি ওখানে যাব। বারবার বলার পর বাবা রাজি হলেন এবং আমাকে ওখানে নিয়ে গেলেন। ওই সময় ট্রায়ালের টাইম ছিল না। কোচেরা বললেন যে ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ ট্রায়াল হয়, সেই সময় আসতে হবে। আমি আবার ট্রায়ালের সময় আসি। আচ্ছা রশ্মিতা, কাশ্মীরে আয়োজিত খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কি প্রথমবার কাশ্মীরে গিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি প্রথমবার কাশ্মীরে গিয়েছিলাম। খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে আমি দুটো ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম, 200 মিটার সিঙ্গলস এবং 500 মিটার ডাবলসে, আর দুটোতেই আমি স্বর্ণপদক পেয়েছি। আরে বাহ, দুটোতেই স্বর্ণপদক পেয়েছেন? হ্যাঁ স্যার। অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ স্যার। আচ্ছা রশ্মিতা, ওয়াটার স্পোর্টস ছাড়া আপনার আর কি কি হবিজ আছে? স্যার, ওয়াটার স্পোর্টস ছাড়া স্পোর্টসের ক্ষেত্রে দৌড়াতে আমার খুব ভালো লাগে। আমি যখনই ছুটিতে যাই তখন দৌড়ানো অভ্যাস করি। পুরনো ফিল্ডে আমি ফুটবল খেলাও শিখেছিলাম। ছুটি পেলেই দৌড় অভ্যাস করি আর অল্প বিস্তর ফুটবল খেলি। তার মানে খেলাধুলা আপনার রক্তে রয়েছে? হ্যাঁ স্যার, স্কুলে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমি যেসব খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম প্রত্যেকটাতে প্রথম হতাম, চ্যাম্পিয়ন হতাম। রশ্মিতাজি, যারা আপনার মতো খেলাধুলার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু করতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? স্যার, অনেক ছেলেমেয়ের তো বাড়ি থেকে বেরোনোই বারণ, আর মেয়ে বলে তো প্রশ্ন ওঠে কোথায় কিভাবে যাবে। টাকা পয়সার অভাবে অনেককে খেলাধুলা ছাড়তে হচ্ছে। খেলো ইন্ডিয়ার এই স্কিম থেকে অনেক ছেলেমেয়ে আর্থিক এবং অন্যান্য সাহায্য পাচ্ছে, অনেকে উন্নতি করতে পারছে। আর আমি সবাইকে বলবো যে খেলা ছেড়ো না। খেলাধুলার মাধ্যমে অনেক উন্নতি করা সম্ভব। খেলা তো খেলাই, খেলাধুলা করলে শরীরের প্রতিটি অঙ্গ সুস্থ থাকে। খেলায় ইন্ডিয়াকে পদক এনে দেওয়াও আমাদের কর্তব্য। ঠিক আছে রশ্মিতাজি, আমার খুব ভালো লাগলো। আপনাকে আবার অনেক অনেক অভিনন্দন। আপনার বাবাকে আমার প্রণাম জানাবেন। অনেক অসুবিধার মধ্যেও উনি মেয়েকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। আমার অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ স্যার। মহসিন আলী, নমস্কার। নমস্কার স্যার। মহসিনজি, আপনাকে অনেক অনেক অভিনন্দন আর আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। মহসিন, প্রথমবার খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টসের ফেস্টিভ্যাল, আর এতে আপনি প্রথম স্বর্ণপদক জিতেছেন। আপনার কেমন লাগলো? স্যার, আমি খুব খুশি। প্রথমবার কাশ্মীরে খেলো ইন্ডিয়ার আয়োজন করা হয়েছে আর আমি স্বর্ণপদক পেয়েছি। অন্যান্যরা কি বলছেন? স্যার, সবাই এটা নিয়ে আলোচনা করছে। আমার পরিবারও খুব খুশি। আপনার বিদ্যালয়ের সকলে কি বলছে? বিদ্যালয়ের সকলে খুব খুশি। কাশ্মীরে সকলে বলছে আপনি তো গোল্ড মেডালিস্ট। তাহলে আপনি তো বড় সেলিব্রিটি হয়ে গেছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়াটার স্পোর্টসে আপনার আগ্রহ কি করে হলো, আর আপনার নজরে এর উপকারিতা কি কি? ছোটবেলায় ডাল লেকে নৌকা চলতে দেখেছি। বাবা বলতো তুমি কি নৌকা চালাবে? আমারও শখ ছিল। আমি একদিন ওখানকার সেন্টারে ম্যাডামের কাছে গেলাম। ওই বিলকিস ম্যাডামই আমাকে শেখালেন। আচ্ছা মহসিন, শ্রীনগরে প্রথমবার ওয়াটার স্পোর্টসের আয়োজন করা হয়, তাও ডাল লেকে। পুরো দেশ থেকে লোক এখানে এসেছিল। এই ব্যাপারে স্থানীয় মানুষদের অনুভূতি কেমন? স্যার, সকলে খুব খুশি। খুব সুন্দর জায়গা, সকল প্রকার সুযোগ সুবিধে আছে। এখানে খেলো ইন্ডিয়ার আয়োজন বেশ ভালোভাবে করা হয়েছে। খেলাধুলার জন্য আপনি কখনো কাশ্মীরের বাইরে কোথাও গিয়েছেন? হ্যাঁ স্যার,
আমি ভোপাল, গোয়া, কেরলে এবং হিমাচলে গেছি। আচ্ছা, তাহলে তো আপনি পুরো ভারত দেখে নিয়েছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে তো অনেক খেলোয়াড় এসেছিল। হ্যাঁ স্যার। তাহলে নতুন কোনো বন্ধু হয়েছে না হয়নি? স্যার, অনেক বন্ধু হয়েছে। সবাই একসাথে ডাল লেক, লালচক এবং অন্যান্য জায়গা ঘুরেছি। পেহেলগাঁয়েও গিয়েছিলাম। আমার মনে হয় জম্মু কাশ্মীরের স্পোর্টস ট্যালেন্ট অভাবনীয়। হ্যাঁ স্যার। আমাদের জম্মু কাশ্মীরের যুবকদের মধ্যে দেশের মুখ উজ্জ্বল করার ক্ষমতা আছে, আর সেটা তারা করে দেখিয়েছে। স্যার, আমার স্বপ্ন অলিম্পিকের পদক জেতা। বাহ, সাবাস! এটাই আমার স্বপ্ন স্যার। দেখুন, আপনার কথা শুনে আমি শিহরিত হয়ে উঠছি। অলিম্পিকে পদক জেতা আমার স্বপ্ন। দেশের জাতীয় সঙ্গীত বাজবে, এটাই আমার স্বপ্ন। আমাদের দেশের এক শ্রমজীবী পরিবারের ছেলে এত বড় স্বপ্ন দেখছে, তার অর্থ আমাদের দেশ অনেক উন্নতি করবে। স্যার, অনেক উন্নতি হবে। আমরা ভারত সরকারের কাছে কৃতজ্ঞ, যারা এখানে প্রথমবার খেলো ইন্ডিয়া আয়োজন করেছেন। সেই কারণেই তো স্কুলে আপনার জয় জয়কার হচ্ছে। হ্যাঁ স্যার। মহসিন, আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার পক্ষ থেকে আপনার বাবাকে বিশেষ করে ধন্যবাদ জানাবেন, কেননা নিজের শ্রমিক জীবন যাপন করেও উনি আপনার জীবনে উন্নতির জন্য চেষ্টা চালিয়েছেন। আর আপনার বাবার কথা অনুযায়ী কোনো রকম স্বাচ্ছন্দ্য ছাড়াই 10 বছর যাবৎ যে অনুশীলন চালিয়েছেন, সেটা যে কোনো খেলোয়াড়ের জন্য প্রেরণাদায়ক। আপনার কোচকেও আমি অভিনন্দন জানাচ্ছি, যিনি আপনার জন্য এত পরিশ্রম করেছেন। আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। জয় হিন্দ। বন্ধুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনা দেশের একতা, দেশের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং নিশ্চিতভাবেই ক্রীড়া এতে একটা বড় ভূমিকা পালন করে। আর তাই তো আমি বলি, যে খেলে সে বিকশিত হয়। আমাদের দেশও যত টুর্নামেন্ট খেলবে তত বিকশিত হবে। আপনারা দুজন ক্রীড়াবিদকে এবং আপনাদের বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রিয় দেশবাসী, আপনারা ইউপিএসসির নাম তো নিশ্চয়ই শুনেছেন। এই সংস্থাটি দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির অন্যতম সিভিল সার্ভিসেস এক্সামও নিয়ে থাকে। আমরা সবাই সিভিল সার্ভিসের টপারদের প্রেরণাদায়ক কথা অনেকবার শুনেছি। এই নব্য যুবারা প্রতিকূল পরিস্থিতিতে পড়াশোনা করে নিজেদের পরিশ্রমের জোরে এই সার্ভিসে স্থান পায়। কিন্তু বন্ধুরা, ইউপিএসসির পরীক্ষার আরও একটি সত্য রয়েছে। তা হল, হাজার হাজার এমন পরীক্ষার্থীও আছেন যাঁরা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, তাঁদের পরিশ্রমও কারোর থেকে কম নয়, কিন্তু সামান্য ব্যবধানের জন্য তাঁরা চূড়ান্ত তালিকা পর্যন্ত পৌঁছতে পারেন না। এই পরীক্ষার্থীদের অন্য পরীক্ষার জন্য আবার নতুনভাবে প্রস্তুতি নিতে হয়। তাতে তাদের সময় ও অর্থ উভয়ই ব্যয় হতো। তাই এখন এমন প্রতিশ্রুতিবান পরীক্ষার্থীদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যার নাম প্রতিভা সেতু। প্রতিভা সেতুতে সেই প্রতিশ্রুতিমান পরীক্ষার্থীদের ডেটা রাখা রয়েছে, যারা ইউপিএসসির আলাদা আলাদা পরীক্ষার সকল ধাপগুলি উত্তীর্ণ হয়েছেন, কিন্তু চূড়ান্ত মেরিট লিস্টে তাদের নাম আসতে পারেনি। এই পোর্টালে 10,000-এরও অধিক এমন প্রতিশ্রুতি সম্পন্ন যুবাদের ডেটা ব্যাংক রয়েছে। কেউ সিভিল সার্ভিসেসের প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসে যেতে চেয়েছিলেন, কেউ মেডিকেল সার্ভিসেসের প্রতিটি ধাপ পার করেছেন, কিন্তু ফাইনালে তাঁর সিলেকশন হয়নি। এমন সব প্রতিশ্রুতিমানদের বিষয়ে তথ্য এখন প্রতিভা সেতু পোর্টালে উপলব্ধ করা হচ্ছে। এই পোর্টাল থেকে প্রাইভেট কোম্পানিগুলি এই প্রতিশ্রুতিমান স্টুডেন্টদের সম্পর্কে জেনে তাদের নিজেদের কোম্পানিতে নিয়োগ করতে পারে। বন্ধুরা, এই প্রয়াসের ফলও আসতে শুরু করেছে। শত শত পরীক্ষার্থী
এই পোর্টালের সাহায্যে দ্রুত চাকরি পেয়েছেন। আর সেই যুবা যিনি সামান্য কোনো ব্যবধানের কারণে থেমে গিয়েছিলেন, এখন নতুন আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, আজ ভারতের প্রতি গোটা দুনিয়ার মনোযোগ রয়েছে। ভারতের মধ্যে লুক্কায়িত সম্ভাবনাগুলির দিকে সারা বিশ্ব দৃষ্টি দিয়েছে। এই প্রসঙ্গেই একটা আনন্দদায়ক অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা তো জানেন, আজকাল পডকাস্টের খুব ফ্যাশন হয়েছে। নানা বিষয়ের সঙ্গে যুক্ত পডকাস্ট বিভিন্ন ধরনের লোক দেখেন ও শোনেন। অতীতে আমিও কিছু পডকাস্টে অংশগ্রহণ করেছিলাম। এমনই এক পডকাস্ট হয়েছিল পৃথিবীর অত্যন্ত বিখ্যাত পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে। এই পডকাস্টে অনেক কথা হয়েছিল এবং সারা বিশ্বের মানুষ তা শুনেছিলেন। পডকাস্টের সময় এমনিই কথায় কথায় আমি একটা বিষয় উত্থাপন করেছিলাম। জার্মানির এক ক্রীড়াবিদ সেই পডকাস্ট শোনেন এবং আমি সেখানে যে কথা বলেছিলাম সেই বিষয়ে তাঁর মনোযোগ কেন্দ্রীভূত হয়। তিনি এই টপিকের সঙ্গে এতটাই কানেক্ট করেছিলেন যে প্রথমে তিনি সেই বিষয়ে রিসার্চ করেন, তারপর জার্মানিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং চিঠি লিখে জানান যে উনি সেই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে সংযুক্ত হতে চান। আপনারা ভাবছেন, মোদিজি পডকাস্টে এই রকম বিষয় নিয়ে কেন বললেন, যেটা জার্মানির এক খেলোয়াড়কে উৎসাহিত করল? এটা কোন বিষয় ছিল আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আমি পডকাস্টে কথায় কথায় মধ্যপ্রদেশের শহডোলের ফুটবল উন্মাদনার সঙ্গে যুক্ত এক গ্রামের কথা বলেছিলাম। আসলে 2 বছর আগে আমি শহডোল গিয়েছিলাম। ওখানকার ফুটবল খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছিলাম। পডকাস্টের সময় এক প্রশ্নের উত্তরে আমি শহডোলের ফুটবল খেলোয়াড়দের উল্লেখ করেছিলাম। এই কথা জার্মানির ফুটবল খেলোয়াড় এবং কোচ ডিয়েটমার বায়ারস্টর্ফারও শুনেছিলেন। শহডোলের তরুণ ফুটবল খেলোয়াড়দের জীবন কাহিনী তাঁকে খুব প্রভাবিত করেছিল ও প্রেরণা দিয়েছিল। সত্যি কথা বলতে কি, কেউ কল্পনাও করতে পারেনি যে ওখানকার প্রতিভাশালী ফুটবল খেলোয়াড়রা অন্য দেশের মনোযোগ নিজেদের প্রতি আকর্ষণ করতে পারবেন। এখন জার্মানির ওই কোচ শহডোলের কিছু খেলোয়াড়কে জার্মানির এক একাডেমিতে ট্রেনিং দেওয়ার জন্য সুপারিশ করেছেন। এরপর মধ্যপ্রদেশ সরকারও তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। শীঘ্রই শহডোল থেকে আমাদের কিছু যুবা বন্ধু ট্রেনিং কোর্সের জন্য জার্মানি যাবেন। আমার এই দেখে খুব আনন্দ হচ্ছে যে ভারতে ফুটবলের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। আমি ফুটবল প্রেমীদের বলবো, সময় পেলে অবশ্যই শহডোল যাবেন এবং ওখানে যে স্পোর্টিং রেভলিউশন হচ্ছে সেটা প্রত্যক্ষ করবেন। আমার প্রিয় দেশবাসী, সুরাটের অধিবাসী জিতেন্দ্র সিং রাঠোরের সম্পর্কে জানলে আপনাদের খুব ভালো লাগবে, মন গর্বে ভরে যাবে। জিতেন্দ্র সিং রাঠোর একজন সিকিউরিটি গার্ড, আর তিনি এমন এক অসাধারণ উদ্যোগ নিয়েছেন যা সমস্ত দেশপ্রেমীদের জন্য প্রেরণা স্বরূপ। গত কয়েক বছর ধরে ভারত মাতাকে রক্ষার জন্য যে সমস্ত জওয়ান প্রাণ বলিদান করেছেন, তিনি তাঁদের সম্পর্কে সমস্ত তথ্য একত্রিত করছেন। এখন তাঁর কাছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত হাজার হাজার বীর শহীদ জওয়ানদের সম্পর্কে তথ্য রয়েছে। তাঁর কাছে শহীদদের হাজার হাজার ছবিও রয়েছে। একবার এক শহীদের বাবার বলা কথাগুলো তাঁর হৃদয় গভীরভাবে ছুঁয়ে যায়। শহীদের বাবা বলেছিলেন, ছেলে চলে গেছে তো কি হয়েছে, মাতৃভূমি তো সুরক্ষিত আছে। এই একটি কথা জিতেন্দ্র সিংহজির মনে দেশপ্রেমের এক অদ্ভুত আবেগ তৈরি করে। আজ তিনি বহু শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি কম করে হলেও প্রায় 2500 শহীদের মা বাবার পদধূলি নিজের কাছে সংগ্রহ করে রেখেছেন।
এটি সশস্ত্র সেনাদের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং তাঁদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার এক জীবন্ত উদাহরণ। জিতেন্দ্রজির জীবন আমাদের দেশপ্রেমের প্রকৃত শিক্ষা প্রদান করে। আমার প্রিয় দেশবাসী, আজকাল আপনারা দেখে থাকবেন প্রায়ই ঘরের ছাদের উপরে, বড় বিল্ডিংয়ে, সরকারি অফিসে সোলার প্যানেল চকচক করছে। লোকজন এখন এর গুরুত্ব বুঝতে পারছে এবং খোলা মনে আপন করে নিয়েছেন। আমাদের দেশের প্রতি সূর্যদেবের এত কৃপা, তাহলে তাঁর দেওয়া এই শক্তির সদ্ব্যবহার আমরা কেন করব না? বন্ধুরা, সোলার পাওয়ার কৃষকদের জীবনও বদলে দিচ্ছে। ওই ক্ষেত, ওই পরিশ্রম, ওই কৃষক, কিন্তু এখন পরিশ্রমের ফল অনেক বেশি। এই পরিবর্তন আসছে সোলার পাম্প আর সোলার রাইস মিল থেকে। আজ দেশের বহু রাজ্যে শত শত সোলার রাইস মিল লাগানো হয়েছে। এই সোলার রাইস মিল কৃষকদের আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে তাঁদের চেহারাতেও জৌলুস বাড়িয়েছে। বন্ধুরা, বিহারের দেবকীজি সোলার পাম্পের সাহায্যে গ্রামের ভাগ্য বদলে দিয়েছেন। মুজফ্ফরপুরের রতনপুরা গ্রামের বাসিন্দা দেবকীজিকে লোকে এখন ভালোবেসে সোলার দিদি বলে। দেবকীজির জীবন সহজ ছিল না। অল্প বয়সে বিয়ে হয়ে যায়, ছোট ক্ষেত, 4টি বাচ্চার দায়িত্ব এবং ভবিষ্যতের কোনো পরিষ্কার ছবি সামনে ছিল না। কিন্তু তাঁর আত্মবিশ্বাস কখনো টাল খায়নি। তিনি এক সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হন, আর সেখানেই তিনি সোলার পাম্প সম্পর্কে জানতে পারেন। তিনি সোলার পাম্প লাগানোর জন্য চেষ্টা চালাতে থাকেন এবং সেই চেষ্টায় সফল হন। সোলার দিদির সোলার পাম্প এরপর গ্রামের ছবি বদলে দিয়েছে। যেখানে আগে কয়েক একর মাত্র জমিতে সেচ করা সম্ভব হতো, এখন সোলার দিদির সোলার পাম্পের সাহায্যে 40 একরেরও বেশি জমিতে সেচের জল পৌঁছে যাচ্ছে। সোলার দিদির এই অভিযানে গ্রামের অন্য কৃষকেরাও যুক্ত হয়ে গিয়েছে। তাদের ফসল উপচে পড়ছে, আমদানিও বাড়তে শুরু করেছে। বন্ধুরা, আগে দেবকীজির জীবন 4 দেওয়ালের ভেতর সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ তিনি পুরো আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজ করে যাচ্ছেন। সোলার দিদি হয়ে উপার্জন করছেন, আর সবথেকে আনন্দের কথা হল তিনি নিজের এলাকার কৃষকদের কাছ থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট নিচ্ছেন। এখন পুরো গ্রামে তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। তাঁর পরিশ্রম এবং দূরদর্শিতা দেখিয়ে দিয়েছে যে সৌরশক্তি শুধু বিদ্যুৎ সমস্যার সমাধান নয়, বরং গ্রামে গ্রামে নতুন ভবিষ্যৎ গড়ার এক নতুন শক্তিও বটে। আমার প্রিয় দেশবাসী, 15ই সেপ্টেম্বর ভারতের মহান ইঞ্জিনিয়ার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন। ওই দিনটি আমরা ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করি। ইঞ্জিনিয়ার শুধু মেশিনই তৈরি করেন না, তারা স্বপ্নকে বাস্তবায়িত করার কর্মযোগীও। আমি ভারতের প্রতিটি ইঞ্জিনিয়ারদের প্রশংসা করছি এবং তাঁদের আমার শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, সেপ্টেম্বরেই ভগবান বিশ্বকর্মার পূজার পবিত্র সময় আসছে। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। এই দিনটি সেই সব বিশ্বকর্মা বন্ধুদের প্রতি সমর্পণ করা হয় যারা শিল্পের ঐতিহ্য, কৌশল এবং জ্ঞান বিজ্ঞানকে অনবরত এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছে দিচ্ছেন। আমাদের সূত্রধর, কামার, স্বর্ণকার, কুম্ভকার, মৃৎশিল্পী, কাঠের কারিগর আগাগোড়াই ভারতের সমৃদ্ধির বুনিয়াদ ছিলেন। আমাদের এই বিশ্বকর্মা বন্ধুদের সাহায্যের জন্য সরকার বিশ্বকর্মা যোজনাও চালাচ্ছে। বন্ধুরা, এখন আমি আপনাদের একটা অডিও রেকর্ডিং শোনাতে চাই। तो ये जो मानपत्र में आपने लिखा है, ये स्टेटों के बारे में मैंने जो कुछ किया या हैदराबाद के बारे में हमारी गवर्नमेंट ने जो कुछ किया, ठीक है किया, लेकिन आप जानते हैं कि हैदराबाद का किस्सा इस तरह से हमने किया, उसमें कितनी मुसीबत थी। सब स्टेटों के साथ, सब प्रिंसेस के साथ हमने वायदा दिया था
कि भाई कोई प्रिंस का, कोई राजा का हम अलग फैसला नहीं करेंगे, सबका एक हिसाब जैसे सबका होता है ऐसा उनका भी होगा। लेकिन उनके लिए हमने वहां तक अलग समझौता किया। তো এই যে মানপত্রে আপনি লিখেছেন যে রাজ্যের ব্যাপারে আমি যা কিছু করেছি বা হায়দ্রাবাদের ব্যাপারে আমাদের সরকার যা কিছু করেছে তা ঠিকই করেছে, কিন্তু আপনি কি জানেন যে হায়দ্রাবাদের কাহিনী এই রকম, যা আমরা করেছি তা করতে গিয়ে কত অসুবিধা হয়েছে। আমরা কথা দিয়েছিলাম যে কোনো প্রিন্সের, কোনো রাজার বিরুদ্ধে কোনো বিরূপ সিদ্ধান্ত নেওয়া হবে না, সকলের যা হবে তাঁরও তাই হবে, কিন্তু তার জন্য আমরা আলাদা সমঝোতা করেছিলাম। বন্ধুরা, এই কণ্ঠ লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের। হায়দ্রাবাদের ঘটনায় তাঁর কণ্ঠে যে বেদনা ঝরে পড়ছে তা আপনারা অনুভব করতে পারছেন। আগামী সেপ্টেম্বর মাসে আমরা হায়দ্রাবাদ লিবারেশন ডে পালন করব। এ সেই মাস যখন আমরা সেই সব বীরদের সাহসের কথা স্মরণ করি যাঁরা অপারেশন পোলোর সঙ্গে যুক্ত ছিলেন। আপনাদের সবার জানা আছে নিশ্চয়ই যে যখন 1947 সালের অগাস্ট মাসে ভারত স্বাধীনতা পায়, তখন হায়দ্রাবাদ একদম অন্য অবস্থানে ছিল। নিজাম আর রাজাকারদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছিল। জাতীয় পতাকা ওড়ানোর জন্য কিংবা বন্দে মাতরম বলার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হতো। মহিলা এবং গরিবদের ওপর অত্যাচার করা হতো। সেই সময় বাবা সাহেব আম্বেদকরও সাবধান করেছিলেন যে এই সমস্যা অনেক বড় হয়ে দাঁড়াবে। অবশেষে সর্দার প্যাটেল ব্যাপারটা নিজের হাতে নিয়ে নেন। তিনি অপারেশন পোলো শুরু করার জন্য সরকারকে রাজি করান। রেকর্ড সময়ে আমাদের সেনারা হায়দ্রাবাদকে নিজামের অত্যাচারের হাত থেকে উদ্ধার করে স্বাধীন করেন এবং ভারতের সঙ্গে তাকে যুক্ত করেন। সারা দেশ এই সাফল্য উদযাপন করে। আমার প্রিয় দেশবাসী, আপনারা বিশ্বের যে কোনো জায়গায় চলে যান, সেখানে আপনি অবশ্যই ভারতীয় সংস্কৃতির প্রভাব দেখতে পাবেন। আর এই প্রভাব শুধু বিশ্বের বড় বড় শহরেই সীমাবদ্ধ নেই, ছোট ছোট শহরেও তা চোখে পড়বে। ইটালির এক ছোট শহর ক্যাম্প রোতন্দোতে সেরকমই দেখতে পেয়েছি। এখানে মহর্ষি বাল্মীকির মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে। এই কার্যক্রমে ওখানকার স্থানীয় মেয়রের সঙ্গে সেখানকার অনেক গণ্যমান্য ব্যক্তিও সামিল হয়েছিলেন। ক্যাম্প রোতন্দোর বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাল্মীকিজির মূর্তি স্থাপনায় খুব খুশি হয়েছিলেন। মহর্ষি বাল্মীকির উপদেশ আমাদের সবাইকে অনেক প্রেরণা দান করে। বন্ধুরা, এই মাসের শুরুতে কর্ণাটকের মিসিসাগাতে প্রভু শ্রীরামের 51 ফিট উঁচু প্রতিমার আবরণ উন্মোচন করা হল। এই আয়োজনে জনসাধারণের অত্যন্ত উৎসাহ ছিল। সোশ্যাল মিডিয়াতে প্রভু শ্রীরামের এই অতি চমৎকার প্রতিমার ভিডিও খুব শেয়ার করা হয়েছে। বন্ধুরা, রামায়ণ আর ভারতীয় সংস্কৃতির প্রতি এই ভালোবাসা এখন বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাচ্ছে। রাশিয়াতে এক বিখ্যাত জায়গা আছে, ভ্লাদিভস্টক। অনেকে এই স্থানকে এই হিসেবে জানেন যে এখানে শীতে তাপমাত্রা -20 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই মাসে ভ্লাদিভস্তকে এক অনন্য প্রদর্শনী হয়েছে। এতে রুশ ছেলেমেয়েদের তৈরি রামায়ণের বিভিন্ন থিমের উপর আঁকা ছবি প্রদর্শন করা হয়। এখানে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিশ্বের আলাদা আলাদা অংশে ভারতীয় সংস্কৃতির প্রতি বেড়ে চলা সচেতনতা দেখে খুবই আনন্দ হয়। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবার এই পর্যন্ত। এই সময় দেশ জুড়ে গণেশ উৎসবের সমারোহ চলছে। আগামী দিনে আরও অনেক উৎসবের রোশনাই আমরা দেখতে পাব। এইসব উৎসবে আপনাদের স্বাদেশিকতার কথা কখনোই ভোলা উচিত নয়। উপহার তাই হবে যা ভারতে তৈরি, পোশাক তাই পরবেন যা ভারতে বয়ন করা।
সাজসজ্জা তাই হবে যা ভারতে প্রস্তুত দ্রব্য দিয়ে তৈরি। আলোকসজ্জা হবে ভারতে প্রস্তুত সামগ্রী দিয়ে। আরও এই রকম অনেক কিছু। জীবনের প্রতিটি প্রয়োজনীয় জিনিস স্বদেশী হওয়া চাই। গর্বের সঙ্গে বলো, এটি স্বদেশী। গর্বের সঙ্গে বলো, এটি স্বদেশী। গর্বের সঙ্গে বলো, এটি স্বদেশী। এই ভাবনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। একটাই মন্ত্র, ভোকাল ফর লোকাল। একটাই রাস্তা, আত্মনির্ভর ভারত। একটাই লক্ষ্য, বিকশিত ভারত। বন্ধুরা, এই খুশির মধ্যেও আপনারা সবাই স্বচ্ছতার প্রতি জোর দিতে থাকবেন, কারণ যেখানে স্বচ্ছতা আছে সেখানে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়। বন্ধুরা, মন কি বাত নিয়ে এই রকমভাবেই আমাকে বেশি বেশি করে আপনাদের বক্তব্য পাঠাতে থাকুন। আপনাদের প্রতিটি পরামর্শ এই কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ফিডব্যাক আমার কাছে অবশ্যই পৌঁছতে থাকুন। আগামী পর্বে আবার যখন আমরা মিলিত হব, তখন আরও নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।